শুক্রবার সারাটা দিন ছোটাছুটিতেই কাটল মিতিনের, যাকে বলে টালা থেকে টালিগঞ্জ করা। তাই একবার লালবাজার দৌড়য়, তো একবার শ্যামবাজার, সেখান থেকে যদুবাজার। সন্ধেবেলা বাড়ি ফিরল একেবারে ঝোড়ো কাক হয়ে। এসেও বসল না, বুমবুমকে নিয়ে সোজা চলে গেছে ক্যারাটে ক্লাব। এই সপ্তাহে ক্লাস নিতে আসা হয়নি। আজ মন দিয়ে বাচ্চাদের শরীরচর্চা শেখালো অনেকক্ষণ। বুমবুমও লাইনে দাঁড়িয়ে পড়েছে, হাত পা ছুটছে আর হু হাহ করছে। ওদের সঙ্গে ঝাপাঝাপি করে মিতিনের শরীরও বেশ টনটনে হয়ে গেল। সুস্থ সতেজ দেহ, স্বচ্ছ চিন্তাশীল মস্তিষ্কের আধার, কথাটা মনে প্রাণে বিশ্বাস করে মিতিন। 8টা নাগাদ বাড়ি ঢুকে মিতিন টিভি চালিয়ে দিল, ডিসকভারি চ্যানেল। সমুদ্রের অতলে অজস্র রঙিন মাছ খেলা করছে। বুমবুমকে পাশে নিয়ে দেখছে বসে বসে। এমন সময় উচ্চিষ্মানের আবির্ভাব। পরনে মাখন রং সাফারি স্যুট, হাতে একটা নতুন কিডস ব্যাগ, মুখে ভাদ্রের গুমট। মিতিন কিছু প্রশ্ন করার আগেই উচ্চিষ্মান বলে উঠল, টাকাটা আপনাকে দিতে এলাম। যেমন বলেছেন তেমনই আছে, 50টা বান্ডিল, পুরনো 100 টাকার। মিতিন হেসে ফেলল। আমি তো কিছুই বলিনি। বলেছে তো আপনার স্ত্রীর ব্ল্যাকমেলার। উচ্চিষ্মান আরো গোমরা হয়ে গেল। এই সময় আপনি ঠাট্টা রসিকতা করতে পাচ্ছেন প্রজ্ঞা পারমিতা দেবী? কাজের কাজ কিছু হলো না, এখনো লোকটার হদিশ করতে পারলেন না। সময় তো এখনো পেরোয়নি মিস্টার রুদ্র। মিতিনের মুখে হাসিটা ধরাই আছে। আপনি যেন টাকাটা দেওয়ার জন্য একটু বেশিই উদ্গ্রীব। এছাড়া আর উপায় কি? উচ্চিষ্মান প্রায় খিচিয়ে উঠল। আমার স্ত্রীকে তো আমি বিপন্ন হতে দিতে পারি না। কিন্তু বিপদের ঝুঁকি তো তাকে নিতেই হবে মিস্টার রুদ্র। ব্ল্যাকমেলার টাকাটা তাকেই ক্যারি করতে বলেছে। আপনি থাকছেন না? থাকাটা কি উচিত হবে যদি গুলিগোলা চালিয়ে দেয়? আপনি আপনি উত্তেজিত হবেন না, বসুন, রিল্যাক্স। কফি খাবেন? নো থ্যাঙ্কস। উচ্চিষ্মান ধপ করে সোফায় বসল। আপনি কাল তাহলে সত্যি বিদিশার সঙ্গে থাকছেন না? নিতিন উত্তর না দিয়ে ঠোঁট টিপে হাসল। পাল্টা প্রশ্ন জুড়ল, আপনি কাল দুপুরে কোথায় থাকছেন? আমি আর কোথায় থাকবো, দোকানেই আছি। একবার হয়তো ব্যাংকেও যেতে পারি। কাল 12টার ব্যাংকিং আওয়ার শেষ হওয়ার পরে ম্যানেজারের সঙ্গে আমার একটা জরুরি মিটিং আছে, হয়তো সেখানে। কাল আপনার স্ত্রীর অত বড় একটা ক্রাইসিস, আর আপনি নিশ্চিন্ত মনে মিটিং করবেন? কাজের মধ্যে থাকলে টেনশনটা কম হয়। অবশ্য আপনি যদি আমাকে বিদিশার সঙ্গে থাকতে বলেন। না না, তার দরকার হবে না। ঠিকই তো, বিদিশা যাবে, আমার হার্ড আর্ন মানি একটা লোকের হাতে তুলে দিয়ে আসবে, সেখানে আমার কি রোল আছে? উচ্চিষ্মানের স্বর তেতো। উঠে দাঁড়িয়েছে অকস্মাৎ। তাহলে টাকা আপনি রাখছেন না? না, ওটা আপনি বিদিশাকে দিয়ে দিন। সব বলা আছে, ও জানে ও কি করবে। ও, তাহলে চলি। জুতো মশমশ করে বেরিয়ে গেল উচ্চিষ্মান। মিতিনের মুখ থেকে হাসি মুছে গেছে। ভাবছিল। পার্থ ফিরল অনেক রাতে। বুমবুম ঘুমিয়ে পড়েছে, বিমলাও শুয়ে পড়েছে বিছানা করে। মিতিন অপেক্ষা করছিল পার্থর জন্য। একসঙ্গে খেতে বসলো দুজনে। ব্যারাকপুরে আজ কল শো ছিল পার্থর। প্রতিটি কল শোতে কিছু না কিছু কমিক ঘটনা ঘটে। এবারের ব্যারাকপুরের শো তার ব্যতিক্রম নয়। আজ মঞ্চে পার্থর এক সহ অভিনেতার গোঁফ খুলে গিয়েছিল। পার্থর সঙ্গে অভিনয়ের সময় দৃশ্যটা খুব সিরিয়াস ছিল, তবু হাসি চাপতে পারছিল না পার্থ। শেষমেশ দর্শকদের দিকে ফিরে করজোড়ে বলেছে, দয়া করে আমাদের 5টা মিনিট সময় দিন। একটি ঝুলন্ত গোপ কিছুতেই আমাদের স্বাভাবিক অভিনয় করতে দিচ্ছে না। শুনে নাকি দর্শকরা খুব একচোট হেসেছিল। তারপর তারাও ব্যাপারটাকে স্পোর্টিংলি নিয়েছে এবং নাটকটা নাকি পরে দারুণ জমেও ছিল। একাই বকে যাচ্ছে পার্থ, মাঝে মাঝে শুধু হু হ্যাঁ করছে মিতিন। একটু পরে পার্থ নজর করলো তাকে, চোখ ঘুরিয়ে বলল, কি ব্যাপার, আজ ম্যাডামের কোনো কমেন্ট নেই যে? মিতিন কাঁচা লঙ্কায় ছোট্ট কামড় দিল। শুনছি তো। তোমার মন নেই। বলতে বলতে হঠাৎ খেয়াল হয়েছে পার্থর, ওহো, কালই তো তোমার ডি দে। মিতিন ঘাড় দোলালো। অপারেশন প্রস্তুতি শেষ? মোটামুটি। অনিশ্চয়বাবুর সঙ্গে কথা হয়েছে? আর হয়েছে,
কাল সঙ্গে দুজন এএসআই দিয়ে দেবেন, প্লেন ড্রেসে থাকবে। মাত্র দুজন? লোকটার কাছে যদি আর্মস থাকে বা সঙ্গে আরো কেউ থাকে? তার জন্যই তো ওই ব্যবস্থা, নিলে তো আমি একাই ট্যাকেল করতে পারতাম। এবার থেকে তুমি একটা রিভলভার রাখার বন্দোবস্ত করো। অনিশ্চয়বাবু তাই বলছিলেন। মিতিন পার্থ প্লেটে ডিমের কারি তুলে দিল, নিজের পাতে স্যালাড নিতে নিতে বলল, তবে এই কেসে মনে হয় লাগবে না। ইনফ্যাক্ট পুলিশ না হলেও বোধহয় চলতো। পার্থর চোখ সরু হলো। কোন যুক্তিতে বলছো এ কথা? যুক্তি নয়, আমার হিসেব বলছে। কি হিসেব? জানবে জানবে, তারা কিসের? মানে হিসেবটা যদি ভুল হয় সেজন্যই কিছু বলবে না, তাই তো? ইচ্ছে করে পার্থ খোঁচাচ্ছে, কৌতূহল। বুঝতে পারছিল মিতিন। একটু উত্তেজিত না হয়ে হেসে উড়িয়ে দিল কথাটা, জবাব দিল না। পার্থ ফের বলল, মনে রেখো, ওই ব্ল্যাকমেলারটাই কিন্তু অর্ককে খুন করেছিল। অর্কর কেসটা আলাদা। লোকটা অর্ককে গ্রিপে পেয়ে গিয়েছিল এবং ওই মুহূর্তে অর্ককে না সরিয়ে তার কোনো উপায়ও ছিল না। কিন্তু এক্ষেত্রে তা হবে না। কেন? লোকটার 20 দাঁত ভেঙে গেছে, অন্তত আমার হিসেব তাই বলছে। তোমার হিসেব আর কি কি বলছে ম্যাডাম? পার্থ নিরীহ মুখ করে মিতিনের দিকে তাকালো। কালপ্রিটের নামটা বলতে পারছে? মিতিন কচকচ শশা চিবোচ্ছে। খানিকটা আত্মগতভাবে বলল, একটা কথাই বলতে পারি, কালপ্রিট একজন সূর্যদেব। সূর্যদেব? ডিমের কুসুম হাতেই ধরা রইল পার্থর। সে আবার কে? বারে, লক্ষ্য করনি বিদিশার আকাশে শুধুই সূর্যের ছড়াছড়ি? হেয়ালি করছো কেন? যা বলার স্পষ্টপষ্টি বলো। বিদিশার প্রেমিকদের নাম কি? অরুণ, মিহির, ভাস্কর, অর্ক, প্রতিটি সূর্যের নাম, ঠিক কিনা? তারপর ধরো, ওর বরের নাম অর্চিষ্মান, শ্বশুরের নাম দীননাথ, দুটো নামই সূর্য। ওর দাদা চিত্রভানু, সেও সূর্য। বাবা প্রভাকর, সেও সূর্য। চাকর পদ্মবাণীও সূর্য। ড্রাইভার রবিও সূর্য। অর্চিষ্মানের বাড়ির ম্যানেজার অম্বরীশও সূর্য। এমনকি যিনি ওর লাইফ ইন্স্যুরেন্স করিয়েছেন সেই সবিতাবাবুও সূর্য ছাড়া অন্য কিছু নন। বিদিশার নন্দাই ভূষণ, সেও তো সূর্যই। আইব্বা, শুনেই আমার সানস্ট্রোক হয়ে যাচ্ছে। ব্যাপারটা তুমি কবে আবিষ্কার করলে গো? অনেকদিনই করেছি, তোমার শব্দ জব্দ করা মাথা এসেছে কিনা দেখছিলাম। মাইরি, এই জন্যই তুমি টিকটিকি এবং তুমি আরশোলা, উচ্চিংড়েও বলা যায়। মিতিন অনেকক্ষণ পর অনাবিল হাসল, ভুরু নাচিয়ে বলল, কি গো, যাবে নাকি কাল সঙ্গে? অবশ্য প্রেসে যদি চাপ থাকে তবে বাদ দাও। না না, কাল তো শনিবার, 1:30টায় ছুটি, আমি 12টায় বেরিয়ে পড়তে পারি। তোমার রিহার্সাল নেই? যাবো না। নাটক করি বলে কি অমলদা চাকর বনে গেছি নাকি? আজ ওই ক্রিটিক্যাল শোটাকে পার করে দিলাম, তাটা মাসুল নেই। ঠিক আছে, তুমি প্রেসেই থেকো, আমি তুলে নেব। খাওয়া শেষ করে বেসিনে আঁচাতে গেল মিতিন। পার্থ বসে বসে মাথা চুলকোচ্ছে। একসময় সেও উঠল, মুখ ধুয়ে বসেছে সোফায়, আয়েশ করে সিগারেট ধরালো। মিতিন টুক করে ঢুকে গেল স্টাডি রুমে। আধ ঘন্টাটা পর বেরিয়ে দেখলো পার্থ শুয়ে পড়েছে, নাকও ডাকছে ফুরুর ফুরুর। আলো নিভিয়ে বিছানায় এলো মিতিন। মাঝখানে বুম বুম। তাকে পেরিয়ে হাত রেখেছে পার্থর মাথায়, ফিস ফিস করে ডাকলো, এই উচ্চিংড়ে শুনছো? পার্থর নাক ডাকা থেমেছে, পাশ ফিরল। একটা কথা ছিল। পার্থ জড়ানো স্বরে বলল, বলে ফেলো। কদিন কোথাও থেকে একটা ঘুরে এলে হয় না? এই ধরো পুজোর পর। এসব কি হুট বললে হয় নাকি? বাঙালিরা সারা বছর ছাড় পোকার মতো ডেরায় এসে দিয়ে থাকে, পুজোর সময় কিলবিল করে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এখন তুমি হারগিস কোনো জায়গার টিকিট পাবে না। কাছে পিঠে কোথাও চলো, মাথাটা একদম জ্যাম হয়ে গেছে, ছাড়ানো দরকার। তোমার কোন এক বন্ধু আছে না, ট্রাভেল এজেন্ট? কোথায় যাবে? পার্থ লম্বা হাই তুলল, সূর্যদেবের দেশেই যাই চলো। মিতির অন্ধকারে মুচকি হাসলো, কোণার্ক, পুরী। দেখছি। পার্থ নিঃশ্বাস প্রলম্বিত হচ্ছে। এক্সপেন্সেস কিন্তু তোমার। তাই হবে গো কিপটেরা। মিতিন চোখ বুঝল।
বাতাসে বেশ হিম হিম ভাব, পাখার হাওয়ায় শীত করছে অল্প। পায়ের কাছে পাতলা চাদর ভাঁজ করা আছে, টেনে ছেলের গায়ে ভালো করে ছড়িয়ে দিল। পার্থ গভীর ঘুমে চলে গেছে। ছেলের গায়ে আলগা হাত রেখে পাশ ফিরে শুয়েছে মিতিন। ঘুমোতে চাইছে, ঘুম আসছে না। মনে মনে আবার কাহিনীটাকে সাজাতে শুরু করলো মিতিন। বন্ধ চোখের পাতায় একের পর এক কল্পদৃশ্য ভেসে উঠছে, তবে এখনো যেন ফাঁক থেকে যাচ্ছে কোথাও। অন্ধকারে অদৃশ্য গ্রন্থিটাকে খুঁজছে মিতিন। ঠিক 2:27 সেন্ট্রাল স্টেশনে ইন করলো মেট্রো ট্রেন। মিতিন পার্থ প্রস্তুতি ছিল, উঠেছে একেবারে প্রথম কামরায়। সরকারি অফিস, সব ছুটি আজ। ট্রেনে তেমন ভিড় নেই, তবে একদম ফাঁকাও নয়। বসার সিট ভর্তি, 2-5-10 জন দাঁড়িয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। চাঁদনি থেকে বেশ কিছু লোক উঠল। মিতিনরা দ্রুত পিছিয়ে এলো দ্বিতীয় কামরায়। স্প্ল্যানেডে পৌঁছে ট্রেন প্রায় পূর্ণ হয়ে উঠেছে। মিতিনরাও অমনি সরে এসেছে তৃতীয় কামরায়। মিতিনের চোখে সানগ্লাস, মনি ঘুরছে আনাচে কানাচে। বিদিশা বসে আছে দরজার পাশে, হাতলে হাত, মাথা নিচু, সালোয়ার পরা 2 পায়ের মাঝখানে কালো কিডস ব্যাগ। চোখ তুলে কি যেন খুঁজলো একবার। মিতিনকে দেখেই দৃষ্টি বাংময় হয়ে উঠেছে। মিতিন সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। সুড়ঙ্গ পথে ছুটছে ট্রেন, প্রচন্ড আওয়াজ, গাড়ির সর্বাঙ্গ ঝনঝন করছে, কানে তালা লেগে যায়। তারই মধ্যে পার্থ কানের কাছে গুনগুন করে উঠল, তোমার পুলিশ অফিসাররা কোথায় গো? আছে, আগে থেকেই উঠেছে। বিদিশার পাশের সর্দারজিটাই বুঝি সেই লোক? না, আছে ঠিক জায়গায়। তুমি চুপ করে দাঁড়াও তো। পার্ক স্ট্রিট এসে গেল। জড়সড় পায়ে উঠে দাঁড়িয়েছে বিদিশা। দরজা খুলে যেতেই নেমে গেল। মুহূর্তে হুড়মুড়িয়ে উঠেছে আরও এক ঝাঁক মেট্রো যাত্রী। দরজা বন্ধ হয়ে গেল। উদ্বিগ্ন বিদিশার মুখ মিলিয়ে গেল স্টেশনে। কামরায় এখন ঠাসাঠাসি ভিড়। মিতিন ঠেলে ঠুলে বিদিশার ফেলে যাওয়া সিটের দিকে এগোলো কিছুটা। সেখানে এখন সরে বসেছে সর্দারজি, আর সর্দারজির জায়গায় রোগা চেহারা এক যুবক। ঘন ঘন ঘড়ি দেখছে যুবকটি, যেন কোথাও জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে তার। পার্থ পাশে এসে গেছে, কানে কানে বলল, ওই কি কালপ্রিট? আহ, থামবে। পার্থকে মৃদু ধমক দিয়ে আরো একটু এগোলো মিতিন। দরজার গা ঘেঁষে দাঁড়িয়েছে। পরপর স্টেশন চলে যাচ্ছে, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন। এখন লোকজনের ওঠা নেই বিশেষ, তবে নামছে অনেকে। একদল তরুণ তরুণী উচ্চৈঃস্বরে গল্প করছে, হি হি হাসছে। যাত্রীরা ঘুরে ঘুরে তাকাচ্ছে তাদের দিকে। ছেলে মেয়েগুলো বেশভূষায় যথেষ্ট আধুনিক। হয়তো সেই আধুনিকতার সঙ্গে তাল মেলাতেই অনর্গল ইংরেজি বুলি ফুটছে তাদের মুখে। মাঝে মধ্যে একাত্রা খাঁটি দেশজ বাংলা শব্দ শুনে সন্দেহ হয় এরা বোধহয় বাঙালি পিতামাতারই সন্তান। পার্থর এই ধরনের ট্যাসপনা ঘোরতর অপছন্দ। মাঝে মাঝে কটমট চোখে ছেলেগুলোকে দেখছে সে, আর বিড়বিড় করছে, এদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া উচিত। মিতিন শুনেও শুনছিল না। তার চোখ, কান, মস্তিষ্ক সবই এখন ওই কালো ব্যাগে স্থির। নামার আগে ব্যাগ সামান্য একটু ভেতর দিকে ঠেলে দিয়ে গেছে বিদিশা। হ্যান্ডেলটা সর্দারজি পায়ের কাছে লটপট করছে। যতীন দাস পার্ক চলে গেল। মিতিন বুকের মধ্যে চাপা উত্তেজনা টের পাচ্ছিল। ট্রেন তো এরপর বেশ ফাঁকা হয়ে যাবে। এখনো ব্যাগটাকে তুলছে না কালপ্রিট। কালীঘাট স্টেশন, প্রচুর লোক নামছে স্টেশনে। সেই ছেলে মেয়েগুলো নেমে গেল, এখনো ব্যাগ অনর। তখনই ঘটল ঘটনাটা। স্বয়ংক্রিয় দরজা বন্ধ হচ্ছিল। হঠাৎই বিদ্যুৎ বেগে ব্যাগটা তুলে নিয়ে দরজাগুলো নেমে গেল সর্দারজি। মিতিন হতচকিত হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে ইতিকর্তব্য স্থির করে বন্ধ হয়ে আসা গেটের সরু ফাঁকে গলিয়ে দিয়েছে পা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মিতিন পার্থ দৌড়ে নেমেছে। সঙ্গে সঙ্গে সাধারণ পোশাকে 2 পুলিশ। মিতিনের ইশারায় তীর বেগে ছুটল তার। সর্দারজি হনহনিয়ে আসছিল। কিছু একটা আঁচ করে দৌড়তে শুরু করেছে। এসকালেটরে গাদাগাদি ভিড়, লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙছে লোকটা।
একদম উপরের ধাপ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই পুলিশের লোক চেপে ধরেছে তার কলার। মিতিন চেঁচিয়ে উঠল, তপন, একদম নড়বেন না। ঘাড় ঘুরিয়ে মিতিনকে এক ঝলক দেখেই নিজেকে ছটকা মেরে ছাড়িয়ে নিয়েছে লোকটা। ধেয়ে আসা পুলিশের একজনকে ব্যাগ ঘুরিয়ে প্রচন্ড জোরে আঘাত করল। ছিটকে পড়ে গেছে পুলিশটা। আশেপাশে ভিড়ে প্রায় ছত্রভঙ্গ দশা। তারই সুযোগ নিয়ে গেটে পৌঁছে গিয়েছিল সর্দারজি বেশি তপন। গেট পার হতে পারল না। অন্য পুলিশটা ঝাঁপিয়ে পড়ার আগে মিতিনই পৌঁছে গেছে। মিতিনের ডান হাত শূন্যে উঠল একবার, নেমে এলো তপনের কাঁধে। যন্ত্রণায় কুঁকড়ে বসে পড়েছে তপন। বিস্ফারিত চোখে দেখছে মিতিনকে। মিতিন গর্জে উঠল, আপনার খেলা শেষ তপন, একটু নড়ার চেষ্টা করলে আপনার হাড় আমি গুঁড়ো গুঁড়ো করে দেব। তপন দরদরিয়ে ঘামছে। চারপাশের লোকজন জড়ো হয়ে গেছে। সকলে ব্যাগ ব্যাগ চোখে গিলছে দৃশ্যটা। মিতিন টান মেরে তপনের দাড়িটা খুলে নিল, পাগড়িটাও। বেরিয়ে পড়েছে এক সাদা মাটা মুখ। একজন পুলিশ হাত করা বার করল, টেনে ওঠানোর চেষ্টা করছে তপন, পারল না। কেমন যেন অস্বাভাবিক হয়ে গেছে তপনের। চোখ উল্টে গড়িয়ে পড়ে গেল মাটি। পুলিশ দুজন নিচু হয়ে ঝাঁকাচ্ছে, নড়ছে না তপন। একজন পুলিশ তপনের হাতটা ওঠালো। বডি তো বেশ ঠান্ডা ম্যাডাম, পালস পাচ্ছি না। পার্থ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। নার্ভাস গলায় বলে উঠল, স্ট্রোক ফোক হলো নাকি? মিতিন ঝুঁকল, কিচ্ছু হয়নি, নাথিং টু ওয়ারি। বলেই মিতিন হাত ঝুঁকিয়েছে তপনের বুক পকেটে। ছোট্ট একটা প্লাস্টিকের ব্যাগ বার করে আনলো। চেপে চোয়াল ফাঁক করে প্যাকেটটা উপর করে দিল তপনের মুখে। কয়েক সেকেন্ডের মধ্যে ভোজবাজি। তপনের চোখ খুলে গেছে, পিটপিট তাকাচ্ছে চারদিক। মিতিন মৃদু হাসল, কি সোনাদা, শরীর ঠিক হয়ে গেছে তো? এবার তাহলে উঠে পড়ুন, এখন যে আপনাকে শ্রীঘর যেতে হবে। পলকে তপনের মুখ চোখ আবার হিংস্র, ফুঁসে উঠেছে, দেখে নেব, সবাইকে দেখে নেব, সব ফাঁস করে দেব, আমায় ধরিয়ে দেওয়া। মিতিন তপনের দিকে তাকালই না। কেজো সুরে পুলিশদের বলল, একে তবে এখন লালবাজারে নিয়ে যান। মিস্টার তালুকদারকে গিয়ে বলবেন আমি ঘন্টা কয়েকের মধ্যেই আসছি। আপনি আমাদের সঙ্গে যাবেন না ম্যাডাম? মিতিন দুদিকে মাথা নাড়ল, না ভাই, আমার এখনো কিছু কাজ বাকি। তরতর করে পার্থকে নিয়ে ভূতলে উঠে এলো মিতিন। কিডস ব্যাগটা হাতে চেপে খোলা জায়গায় এসে বড় করে নিঃশ্বাস নিল একটা। পার্থকে বলল, এক্ষুনি একটা ট্যাক্সি ধরো, শিগগিরই। পার্থ কিছু বুঝতে পারছে না, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। কোথায় যাবে এখন? দেরি করো না, বিদিশা পার্ক স্ট্রিট স্টেশনের গেটে অপেক্ষা করছে, ওকে নিয়ে এক্ষুনি ইম্পেরিয়াল এক্সচেঞ্জে যেতে হবে। নিলামঘরে এক্ষুনি? কেন? মিতিনের ঠোঁটে বিচিত্র হাসি ফুটে উঠল। বলল, তুমি কি ভাবছ তপন একাই কালপ্রিট? মোটেই না। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ফুটপাতে অপেক্ষা করছিল বিদিশা। অপেক্ষা না বলে ছটপট বলাই ভালো। উদ্বিগ্ন মুখে তাকাচ্ছে এদিক ওদিক, ঘন ঘন কবজি উল্টোচ্ছে। তার ত্রস্ত চোখ পিছলে পিছলে যাচ্ছে প্রতিটি চলমান গাড়িতে। মিতিনদের ট্যাক্সির দর্শন পেয়েই সে প্রায় ঝাপটে এলো। বিদিশা কোনো প্রশ্ন করার আগে মিতিন ট্যাক্সির দরজা খুলে ডাকল, উঠে পড়ো। সুস্থিত হয়ে বসতে পারল না বিদিশা। তার নজর আটকেছে মিতিনের কোলে। অস্ফুটে বলল, লোকটা টাকা নেয়নি? চেষ্টা করেছিল, হজম করতে পারেনি। মিতিন কিডস ব্যাগটা নাড়ালো। সে এখন পুলিশের জিম্মায়। কে সে? বিদিশার গলা কাঁপছে। চেনা কেউ? হয়তো চেনো। সিগন্যাল সবুজ হতেই নড়ে উঠেছে ট্যাক্সি। মিতিন বিদিশার দিকে ফিরল। লোকটার নাম তপন, তপন নন্দী। পার্থ পাশ থেকে ফুট কেটে বলল, বেটা আপনার স্বামীর দোকানে চাকরি করত, ছাঁটাই হয়েছিল। বিদিশার চোখের মনি স্থির, কি যেন মনে করার চেষ্টা করছে। বিড়বিড় করে বলল, তপন, হ্যাঁ, লোকটাকে একদিন দেখিয়েছিলাম বটে আমাদের বাড়িতে, কিন্তু সে কেন হঠাৎ আমি কিছু বুঝতে পারছি না। সম্ভবত তোমার স্বামীর ওপর আক্রোশে তোমার ওপর এই আক্রমণ।
শুধু ছাঁটাই হওয়ার জন্য কেউ এমন? অন্য কারণ থাকলে পুলিশ টেনে বার করবে। বিদিশার জিজ্ঞাসা মাঝপথে থামিয়ে দিল মিতিন। লোকটা তোমার দাদারও বন্ধু ছিল। তোমার পাস্ট সে জেনেছে তোমার দাদার কাছ থেকেই। চিত্রভানুবাবু অবশ্য এই ব্ল্যাকমেলিং এর বিন্দু বিসর্গও জানতেন না। তিনি শুধু নির্বোধের মতো খবর সাপ্লাই করেছেন, ব্যাস। একটু বেশিই বকবক করা স্বভাব কিনা? বিদিশা স্তম্ভিত মুখে বলল, তাই কি সেদিন লোকটাকে চেনা চেনা লেগেছিল? দাদার সঙ্গে কি দেখেছি কোনোদিন? হতে পারে। মিতিন বিদিশার পিঠে হাত রাখল। যাকগে, আজ থেকে তোমার দুঃস্বপ্নের দিন শেষ। এবার থেকে লক্ষ্মী বউ হয়ে সুখে শান্তিতে ঘর কন্যা করো। নতুন কোনো লোভের ফাঁদে পড়ো না। আর কোনো ভাস্কর, মিহির, অরুণ, অর্ক ঝুটিও না। বুঝেছ? মনে রেখো, তোমার স্বামী তোমার একটা অপরাধ হয়তো ক্ষমা করে নেবেন, কিন্তু তাছাড়া তোমারই জন্য অর্কর মতো একটা নিরীহ ছেলেকে মরতেও হয়েছে। বিদিশা মাথা নামিয়ে নিল। টপ টপ করে জল পড়ছে চোখ বেয়ে। কান্নাটা বোধহয় কৃত্রিম নয়, মনে হলো মিতিনের। ইম্পিরিয়াল এক্সচেঞ্জের সামনে ট্যাক্সি থামিয়েছে পার্থ। মিতিন বলল, তুমি এই ট্যাক্সিতেই বাড়ি চলে যাও বিদিশা। আমরা একটু মিস্টার রুদ্রের সঙ্গে কথা বলবো। আমি থাকবো না? তুমি থেকে কি করবে? হয়তো এক্ষুনি আমাদের মিস্টার রুদ্রকে নিয়ে লালবাজারে ছুটতে হবে। সেখানে কতক্ষণ লাগবে না লাগবে, তোমার শ্বশুরমশাই শরীরটা ভালো না। তুমি বরং তার কাছেই এখন। ট্যাক্সি থেকে নেমে মিতিন কি যেন ভাবলো একটু, তারপর ট্যাক্সির জানলায় মুখ এনে বলল, টেনশন করো না, আমার স্মরণে আছে। ভাস্কর, মিহিরদের কথা তোমার স্বামীকে বলবো না। তুমিও এই ব্ল্যাকমেলিং এর আতঙ্ক মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো, কেমন? ট্যাক্সি মিলিয়ে যেতে পার্থ বলল, কেসটা কি বলো তো? মেয়েটাকে ভাগালে কেন? মিতিন মুচকি হাসল। রহু ধৈর্যং, রহু ধৈর্যং। নাটক তো ক্লাইম্যাক্সে পৌঁছেই গেছে, আর একটু সবুর করোই না। নিলাম ঘরে ঢুকতেই দূরে কাচের ওপার থেকে মিতিনদের দেখতে পেয়েছে অর্চিষ্মান। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে পড়েছে। হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। মিতিন কিডস ব্যাগটা অর্চিষ্মানের দিকে বাড়িয়ে দিল। নিরস গলায় বলল, দেখে নিন, পুরো 5 লাখই আছে। অর্চিষ্মানের তবু যেন বিশ্বাস হচ্ছে না। লোকটা ধরা পড়েছে, সে এখন শ্রীঘরে। রিয়েলি? রিয়েলি? হারামজাদাটা কে? বলছি বলছি, তারা কিসের? চলুন গিয়ে ঠান্ডা ঘরে বসি, একটু কফি টফি খাই। মিতিন ফিক করে হাসল। আমার স্বামী খুব ভোজন রসিক মানুষ, ওকে একটু ভালো করে আপ্যায়ন টাপ্যায়ন করুন। মিতিনের আকস্মিক লঘু আচরণে কেমন যেন থতমত খেয়ে গেল অর্চিষ্মান। পলকে অবশ্য সামলেও নিয়েছে নিজেকে। দারুণ শশব্যস্ত ভঙ্গিতে দুজনকে এনে বসালো নিজস্ব ঘেরাটোপে। বেয়ারাকে ডেকে কফি স্ন্যাক্সের অর্ডার দিল। এসিও বাড়িয়ে দিল 2 পয়েন্ট। চেয়ারে বসে টেবিলের পেপার ওয়েট নিয়ে নাড়াচাড়া করল একটুক্ষণ, তারপর গলা ঝেড়ে বলল, ওয়েল ম্যাডাম, এবার সব খুলে বলুন। বাই দা বাই, আমার ওয়াইফ কোথায়? এতক্ষণে তার কথা মনে পড়ল। মিতিনের ঠোঁটে আবার আলগা হাসি। ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বেচারার ওপর আজ খুবই মেন্টাল স্ট্রেন গেছে। ওর এখন বিশ্রাম দরকার। তাছাড়া এই মুহূর্তে ওর বাড়িতে থাকাটা খুব জরুরি, টু অ্যাভয়েড ফার্দার মিসহ্যাপ ইন ইউর ফ্যামিলি। অর্চিষ্মান ফ্যাল ফ্যাল চোখে তাকালো। অর্চিষ্মানের ধন্ধমাখা মুখখানা দেখতে দেখতে হাসি মুছে ফেলল মিতিন। সংক্ষেপে আজকের অভিযানের বিবরণ দিল। শুনতে শুনতে অর্চিষ্মানের চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। তপনের নাম শুনে প্রায় ছিটকে লাফিয়ে উঠল, চিৎকার করছে, I will kill that swine, the son of a bitch, but a চোরস্য চোর। তার অত বড় সাহস! বলতে বলতে ভুরু কুচকে তাকালো। কিন্তু ওই হারামজাদাটা বিদিশার তো খবর জানলো কোত্থেকে? বলছি, সব বলছি। উত্তেজিত না হয়ে স্থির হয়ে বসুন। বসবে কি? ক্রোধে ফুঁসছে অর্চিষ্মান। ঝপাং করে চেয়ারে ছেড়ে দিল শরীর। হাতের মুঠো পাকাচ্ছে। মিতিন হিমশীতল গলায় বলল, এবার মন দিয়ে আমার কথাটা শুনুন। তপন একা কালপ্রিট নয়, একজনের প্রত্যক্ষ যোগসাজশে ঘটনাটা ঘটেছে। বলতে পারেন
তার অপরিণামদর্শিতা এবং দুর্বল চিত্ত আচরণই এই ব্ল্যাকমেলিং এর মূল কারণ। 25 মানের চোখ সরু হলো। কে এসে? আপনার বাবা, শ্রী দীননাথ রুদ্র স্বয়ং। তিনিই পর্দার আড়ালে আসল ট্র্যাজিক হিরো, ভিলেনও বলতে পারেন। ঘরে এই মুহূর্তে অ্যাটম বোমা পড়লেও বুঝি এতটা চমকাতো না 25 মান। বাক্যস্ফূর্তি হচ্ছে না তার। কোনো মতে বলল, কি আবল তাবল বকছেন? আমি সত্যি কথাই বলছি। মিতিনের মুখ ভাবলেশীন। এও শুনে রাখুন, আপনি এতক্ষণ ধরে যাকে গালিগালাজ করলেন সেই হারামজাদা তপন নন্দী আপনার বাবারই ছেলে, অর্থাৎ আপনার ভাই। 25 মানের মুখ লাল হয়ে গেছে। ফ্যাসফ্যাসে গলায় বলল, অ্যাবসার্ড, ইম্পসিবল, হতেই পারে না। তপন নন্দী আমাদের এক্স ম্যানেজার উষাপতি নন্দীর ছেলে। হ্যাঁ, এইটাই তার অফিসিয়াল পরিচয় বটে, কিন্তু আদতে সে উষাপতি বাবুর সন্তান নয়। মিতিন গুছিয়ে বসল। 25 মানের চোখে চোখ রেখে বলল, আমার বলতে খুব খারাপ লাগছে মিস্টার রুদ্র, উষাপতি বাবুর স্ত্রীর সঙ্গে আপনার বাবার অবৈধ প্রণয় ছিল। ওই সম্পর্কেরই বিষাক্ত ফল এই তপন নন্দী। দীননাথ বাবুর সঙ্গে স্ত্রীর এই সম্পর্কের কথা জানতে পেরে উষাপতি বাবু প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন এবং তপনের জন্মের পরপরই তিনি আত্মহত্যা করেন। নো, আই ক্যান্ট বিলিভ ইট। 25 মান দুদিকে মাথা ঝাঁকাচ্ছে। তবু এটাই ফ্যাক্ট। বিশ্বাস না হয় আপনার দিদিকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আপনার বাবার ঘটনাটা মোটামুটি জানেন। 25 মানের চোখে এখনো তীব্র অবিশ্বাস। মিতিন গলা ঝেড়ে বলল, রিল্যাক্স মিস্টার রুদ্র, আপনার বাবা তো একজন মানুষ, আর মানুষ মাত্রেই পদস্খলন ঘটতে পারে। ইনফ্যাক্ট দীননাথ বাবুর এই পদস্খলনের যথেষ্ট কারণও ছিল। আপনার মা ছিলেন নিতান্ত সাদাসিধে মানুষ, যাকে বলে ঘরোয়া, সলজ্জ, হাড়ি হিসেবে ডুবে থাকা আপাতমস্তক গৃহবধূ। তুলনায় উষাপতি বাবুর স্ত্রী অনেক স্মার্ট, রূপসী, বলিয়ে কইয়ে। সব থেকে বড় কথা, তিনি খুব ভালো গান জানেন। হয়তো এই সব কারণেই তিনি বন্ধু স্ত্রীর প্রতি। সে যাই হোক, আপনার বাবা কিন্তু মানুষ খারাপ নন। উষাপতি বাবুর মৃত্যুর পর তপন বা তপনের মার দায়িত্ব তাই তিনি ঝেড়ে ফেলতে পারেননি, বরং তাদের সংসারটাই তিনি টেনে এসেছেন এতকাল। ওদের একটা বাড়ি কিনে দিয়েছেন, তপনকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছেন, মা ছেলেকে যথেষ্ট স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখেছেন। এটাকে আপনি তার চারিত্রিক দুর্বলতাও বলতে পারেন, আবার মহানুভবতাও বলতে পারেন। বাট দ্য আইরনি ইজ দিস, তার কৃতকর্ম তাকে একটা দিনের জন্য শান্তি দেয়নি। বেয়ারা কফি এনেছে, সঙ্গে গরম গরম চিকেন পকোড়া। পার্থ পকোড়া প্লেটের দিকে হাত বাড়াচ্ছে না, মুগ্ধ চোখে শুনছে স্ত্রীর কথা। 25 মানের চোখ মিতিনে স্থির। মিতিন ধুমায়িত কাপে চুমুক দিল। অশান্তি আর বদনামের ভয়ে দীননাথ বাবু দর্জিপাড়া থেকে সরে এসে সল্টলেকে বাড়ি করলেন। তবু শেষ রক্ষা হলো না। ওই তপন সারাটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে তাকে। সম্ভবত সে ছোটবেলাতেই টের পেয়ে গিয়েছিল দীননাথ রুদ্র যতই নিজেকে বাবার বন্ধু বলে পরিচয় দিন, আসলে তিনিই তার জন্মদাতা। এসব ব্যাপারে বাচ্চাদের সিক্স সেন্স খুব কাজ করে। চিরকাল সে দীননাথ বাবুকে দু হাতে দহন করার চেষ্টা করে গেছে। লেখাপড়া তো শিখলই না, উল্টে কুসঙ্গে পড়ে জুয়া খেলে টাকা উড়িয়ে গেছে ক্রমাগত। আর আপনার বাবা অপরাধ বোধের ভারে জর্জরিত হয়ে একটি কথাও বলতে পারেননি, নীরবে শুধু তাকে টাকা জুগিয়ে গেছেন। ছেলেকে শুধরানোর শেষ একটা চেষ্টা তিনি করেছিলেন এই ইম্পেরিয়াল এক্সচেঞ্জের চাকরি দিয়ে। ভেবেছিলেন রোজগারপাতির মধ্যে থাকলে হয়তো তপনের মতি ফিরবে, আর আপনার সঙ্গে যদি তার হৃদ্যতা হয়ে যায় তাহলে তো তার আখেরে লাভই। কিন্তু সেই চেষ্টাও ফেল করে গেল। চুরি চামারি করে তপন চাকরিটা খোয়ালো। মাঝখান থেকে দীননাথ বাবুর সঙ্গে কুরুক্ষেত্র বেঁধে গেল আপনার।
তখন থেকে যে দীননাথ বাবুর দোকানে আসা বন্ধ হয়েছিল নয় কি? হ্যাঁ, মানে বাবা তপনের মতো স্কাউন্ডলের জন্য এমন ওকালতি করেছিলেন? উর্চিষ্মান প্রায় স্বগতোক্তির মতো বলে উঠল। না করে তার যে কোনো উপায়ই ছিল না। যতই হোক নিজেরই ছেলে যে। মিতিন মাথা দোলালো। তখন থেকে আবার অন্য একটা বিপদ শুরু হলো। টাকা পয়সার উপর থেকে দীননাথ বাবুর কন্ট্রোল চলে গেছে। তপনদের সংসারে আর ইচ্ছে মতো টাকা দিতে পারছেন না। তপনও ক্রমাগত তাকে চাপ দিয়ে চলেছে, আর মাও তাকে থামিয়ে রাখতে পারেন না। ইতিমধ্যে আপনার দিদিও কিছু আন্দাজ করে থাকবেন। ভবিষ্যতে তপনকে যাতে সম্পত্তির ভাগ না দিতে হয় সেই জন্য তিনি বাবাকে উইল করার জন্য চাপ দিতে শুরু করে দিলেন। দীননাথ বাবু বরাবরই দুর্বল চিত্তের মানুষ। মেয়ের চাপের কাছে নতি স্বীকার করে গত বছর পুজোর আগে উইলটা করে ফেলতে বাধ্য হন। ছেলে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে, বিবেকের এই তাড়নায় কথাটা বোধহয় বলেও ফেলেছিলেন তপনের মাকে। তারপর থেকে প্রতিহিংসার নেশায় পাগল হয়ে উঠল তপন। ইনসিডেন্টালি হর অ্যাক্সিডেন্টালি এর কিছুদিন আগেই চিত্রভানুর সঙ্গে তপনের পরিচয় হয়। চিত্রভানু তাকে বিদিশার প্রেমের গল্প শুনিয়েছিল। একাধবার সে বোধহয় দেখিয়েও ছিল বিদিশাকে। ব্যাস অমনি তার মাথায় শয়তানি বুদ্ধিটা খেলে যায়। দীননাথকে সে প্রেশার করা শুরু করে ওই বিদিশার সঙ্গে বিয়ে দিতে হবে উর্চিষ্মানের, এবং তারপর বিদিশাকে ব্ল্যাকমেল করে সে নিয়মিত টাকা নিয়ে যাবে। অদৃশ্যের এমনই পরিহাস, স্নেহে অন্ধ হয়ে এমন একটা কুপ্রস্তাবে রাজিও হয়ে গেলেন দীননাথ। আসলে বোধহয় সব বাবার মধ্যেই একজন ধৃতরাষ্ট্র লুকিয়ে থাকে। আপনি তাকে ঠুটো জগন্নাথ করে দিয়েছিলেন বলে তার মনে বোধহয় একটা অভিমানও ছিল, আর সেটাকেই উস্কে দিয়েছিল তপন। উর্চিষ্মান বলে উঠল, কিন্তু আমিও তো তার ছেলে। বিদিশার মাধ্যমে টাকাই তো শুধু নিচ্ছে তপন, আপনার তো কোনো ক্ষতি করছে না। অন্তত দীননাথ বাবু এরকমই ভেবেছিলেন হয়তো। পরে বিদিশা আপনাদের বাড়ির বউ হয়ে আসার পর গোটা পরিকল্পনাটাই ভেস্তে যাওয়ার উপক্রম হয়। আবার দুর্বল মনের শিকার হলেন আপনার বাবা। বিদিশাকে সত্যি সত্যি ভালোবেসে ফেললেন, একেবারে নিজের মেয়ের মতো, কিংবা তার চেয়েও বেশি। তপন ঘন ঘন তাড়া লাগাচ্ছে কাজ শুরু করবে বলে, কিন্তু তিনি আর কিছুতেই এগোতে রাজি হচ্ছিলেন না। তখনই তপন মাস্টার স্ট্রোকটা দিল। মাস্টার স্ট্রোক? পার্থ চিকেন পকোড়ার দিকে হাত বাড়াতে গিয়েও থমকে গেল। কিরকম? নিলাম ঘরের চুরি। কাজটি তপনের। ইম্পেরিয়াল এক্সচেঞ্জের কোনো দারোয়ানকে হাত করেছিল তপন। নিলাম ঘরে হানা দিয়ে সে একটা মোক্ষম জিনিস হাতিয়ে নিয়ে চলে যায়। কি জিনিস? উর্চিষ্মানের মুখ থেকে প্রশ্ন ছিটকে এলো। একটা উইল, দীননাথ বাবুর। অনেকদিন আগে করেছিলেন। উইলটিতে তপনকে আপনার সম্পত্তির অংশীদার করা হয়েছিল। কিন্তু সেকেন্ড উইল করার পর তো সে তো অটোমেটিক্যালি নাল অ্যান্ড ভয়েড। পার্থ চোখ পিটপিট করলো। ওই উইলের আর কি মূল্য আছে? তপন যে দীননাথ বাবুর ছেলে সেই প্রমাণটা তো ওই উইলের সুবাদে তপনের হাতে রয়ে গেল। উর্চিষ্মার দিকে ফিরল মিতি। আপনাদের বাতিল আলমারিটা থেকে ওই উইলেরই ছেঁড়া অংশ আমি পেয়েছি। দীননাথ বাবু ওটা বাড়িতে রাখার সাহস পাননি, দোকান থেকে নিয়েও যেতে পারেন। তপন সম্ভবত তার মার কাছ থেকে জেনেছিল ওটা কোথায় আছে। উর্চিষ্মান দু আঙুলের রক টিপে ধরেছে। আমি ভাবতে পারছি না। বাট দিস ইজ অলসো ফ্যাক্ট। এমনটাই হয়েছিল। ওই উইল হাতে পেয়েই লম্ফঝম্প বেড়ে যায় তপনের। অগত্যা নিরুপায় হয়ে দীননাথ বাবুকে সম্মতি দিতে হয়েছিল খেলাটায়। মনে রাখবেন, চুরির পরদিনই দুপুরে প্রথম ফোনটা আসে। এরপর থেকে তপনের প্রতিটি কাজে তিনি সহায়তা করেছেন। বিদিশার প্রতিটি গতিবিধির ওপর তিনি নজর রেখেছেন। টাইম টু টাইম তপনকে জানিয়েও গেছেন। রবি ছিল দীননাথ বাবুর লোক। সেই মেনলি বিদিশার ওপর নজরদারিটা। বিদিশা যখন নার্ভাস হয়ে ছুটে বেড়াচ্ছে তখনই তার গয়নার বাক্সটা চুরি হয়।
আমি নিশ্চিত এর পিছনে দীননাথবাবুর ইনস্ট্রাকশন ছিল। অবশ্য বাক্সে যে লাভ লেটার ছিল এটা রবি বা দীননাথবাবুর কেউ ভাবতে পারেননি। ওটা একটা ম্যাটার অফ কোইন্সিডেন্স। অবশ্য রবি বাক্স খুলে চিঠির তাড়া দেখেও থাকতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, রবি এখন বহাল তবিয়তে তার দেশের বাড়িতে হাওয়া খাচ্ছে। আপনি যা জানেন না তা আপনাকে বলি, তপন যে শার্ট পরে প্রথম দিন টাকাটা নিতে যায় তার একটি বোতাম অর্ক ছিঁড়ে নিয়েছিল। শার্টটা আপনার পুরনো জামা কাপড়ের ড্রয়ারে পরে পাওয়া যায়। ইজ ইট? কিন্তু কি করে? দীননাথ বাবুরই কাজ, জাস্ট টু মেক বিদিশা মোর নার্ভাস। এই কাজটাই বড় কাঁচা হয়ে গিয়েছিল। আপনি ফ্রি স্কুল স্ট্রিটের একটি দোকান থেকে শার্ট বানান, কিন্তু ওই শার্ট অন্য টেলারের, মেটেরিয়ালও অনেক সস্তা দামের। দীননাথবাবু ব্যাপারটা খেয়ালই করেননি। অর্কর মৃত্যুর পর থেকে তিনি বেজায় নার্ভাস হয়ে গিয়েছিলেন। প্রাণপণে তপনকে রোকবারও চেষ্টা করেছেন, বাট ইট ওয়াজ টু লেট। তপন আপনার বাবার সঙ্গে শেষে রফা করেছিল, একটা মোটা টাকা পেলে সে আপাতত চুপ করে যাবে। তাই লাস্টে টাকার অ্যামাউন্টও বেড়ে গেল, 2 লাখ থেকে 5 লাখ। পশ্চিমমান খানিকক্ষণ চুপ, মাথা নিচু করে বসে আছে। তারপর টেরচা চোখে মিতিনের দিকে তাকালো। আপনি যে আমার বাবার বিরুদ্ধে এতগুলো সিরিয়াস অ্যালিগেশন আনলেন, প্রমাণ আছে কিছু? প্রমাণ তো ওই তপনই। সে এখন ডিসিডির হেফাজতে আছে। পুলিশের জেরার সামনে সে বেশিক্ষণ মুখ বন্ধ করে রাখতে পারবে না। মিতিন বড় করে শ্বাস নিল। শুনুন মিস্টার রুদ্র, আপনার বাবার অ্যাফেয়ারের ব্যাপারটা আপনার দিদির কাছ থেকে আমি ভেরিফাই করে এসেছি। ইচ্ছে হলে ফোন করে দেখতে পারেন। চাইলে দীননাথ বাবুকেও এক্ষুনি ফোন করুন, জানিয়ে দিন তপন অ্যারেস্ট হয়েছে। তারপর দেখুন কি রিয়াকশন হয়। দীননাথ বাবুর মতো দুর্বল মানুষ আর কিছুই অস্বীকার করতে পারবেন না। হর্চিষ্মান আবার চুপ। মিতিন নিচু গলায় বলল, আমার কাজ কিন্তু শেষ মিস্টার রুদ্র, এবার আপনি ঠিক করুন কি করবেন। হর্চিষ্মানের গাম্ভীর্যের আবরণ খসে গেছে। ভাঙা ভাঙা গলায় বলল, কি করি বলুন তো। শহরে সন্ধে নেমে গেছে অনেকক্ষণ। লালবাজার থেকে ফেরার পথে মিতিনদের ঢাকুরিয়া নামিয়ে দিয়ে গেল হর্চিষ্মান। গাড়িতে এতক্ষণ চুপচাপই ছিল পার্থ। বাড়ি ঢুকেই সে উত্তেজিত ভাবে প্রশ্ন করল, বাপটাকে তুমি বেমালুম ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে? মিতিন বড় অবসন্ন বোধ করছিল। মস্তিষ্কের কসরত শেষ, শরীর যেন আর চলছে না। সোফায় নিজেকে ছেড়ে দিতে দিতে অলস গলায় বলল, জুতো খুলে উল্টো দিকে সোফায় বসলো পার্থ। বেজার মুখে বলল, তাহলে তোমার এতদিনের পরিশ্রমের কি অর্থ? অর্থ তোমার ব্যাগেই রয়েছে, করকরে 50,000। তা ঠিক, তবু। পার্থ সিগারেট ধরালো। খুঁতখুঁতে গলায় বলল, এটা কিন্তু সুবিচার হলো না। একই অপরাধের জন্য একজন শাস্তি পাবে, অথচ তার সহযোগী সব দোষ মাফ। দিস ইজ হাইলি আনএথিক্যাল। মিতিন সঙ্গে সঙ্গে উত্তর দিল না। বুম বুম ডুবে আছে পাজলে। ঘরময় অজস্র রঙিন পিচবোর্ডের টুকরো। জুড়ে জুড়ে বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক বানাচ্ছে অখণ্ড মনোযোগে। এভাবে বসার ঘরের মেঝে নোংরা করার জন্য ছেলেকে বকাবকি করে মিতিন। হাত যেন দেখেও দেখছে না। একটু পরে খানিকটা আত্মগতভাবেই বলল, মরার ওপর খাড়ার ঘা দিয়ে আর কি লাভ বলো? বেচারা দীননাথবাবু এমনিতেই অন্তর্দাহে পুড়ছেন। তিনিও তো এক ধরনের ব্ল্যাকমেলিংয়েরই শিকার, নয় কি? তার অতীত, তার ভুল তাকে তপনের হাতের পুতুল বানিয়ে রেখেছিল। কিন্তু অফেন্সটা তো অফেন্সই। তাহলে তপনকেও তোমাদের ছেড়ে দেওয়া উচিত ছিল। সে তো এমনিই ছাড়া পেয়ে যাবে। উচ্চিষ্মানকে দেখে বুঝলে না, সে এখন প্রাণপণে পারিবারিক কলঙ্ক গোপন করতে চায়। তপনকে নিয়ে বেশি নাড়াঘাটা করলে খেচো করতে সাপ বেরিয়ে যাবে না? বড়জোর এখন তপনের এগেনস্টে নাম কেউ আসতে একটা টাকা এক্সটর্শনে কেস চলবে। তবে সেই কেসও উচ্চিষ্মান আর পার্সিউ করবে বলে মনে হয় না।
মিতিন বড় করে একটা নিঃশ্বাস ফেলল। তপন অনেক দোষ করেছে, বিশেষত অর্ককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার কোনো ক্ষমা হয় না। কিন্তু লজিক্যালি স্পিকিং, গাড়ি চাপা দিয়ে খুন প্রমাণ করা খুব কঠিন, তাও আবার এতদিন পর। তার থেকেও বড় কথা, ঘাতক গাড়িটা যদি আইডেন্টিফাইড হয়, দীননাথ রুদ্র আবার বিপাকে পড়বেন। কারণ সবাই জানে তিনি তার পুরনো অ্যাম্বাসেডর বেচে দিয়েছিলেন। এটাও যে মিথ্যে, গাড়িটা যে তিনি তপনকে দিয়ে দিয়েছিলেন। আমি সুভাষকে মোটর ভেহিকলসে পাঠিয়েছিলাম। দীননাথের সাদা অ্যাম্বাসেডর কার নামে ট্রান্সফার্ড হয়েছিল জানো? বিথিকা নন্দী, তপনের মা। বিমলা চা এনেছে, সেন্টার টেবিলে কাপ নামিয়ে বলল, বিকেলে একটু চিড়ে পোলা বানিয়েছিলাম, খাবে? আমি আর এখন কিছু খাবো না। তো দাদা খায় তো দে। না না, আমার পেটে এখনো চিকেন পকোড়া গজগজ করছে, তুমি বরং একটু। ওখানে তো কিছুই মুখে দিলে না। ইচ্ছে করছে না, একটু পরে একেবারে রাতের খাওয়া খেয়ে নেব। কদিন ধরে মাথাটা জ্যাম হয়েছিল, আজ একটা লম্বা ঘুম দরকার। আর বিশেষ কথা হলো না। একটুক্ষণ চোখ গোল গোল করে বসে রইল পার্থ, তারপর চা শেষ করে বাথরুমে ঢুকে গেছে। শাওয়ার খুলে গান ধরেছে সুরেলা গলায়। বুম বুম ক্যাঙ্গারুর দেহে খরগোশের মাথা বসাচ্ছিল। মিতিন হা হা করে বাধা দিল তাকে। নেমে বসেছে মেঝে, ছেলের সঙ্গে যোগ দিয়েছে ধাঁধা খেলায়। আধ ঘন্টার মধ্যে শরীর মন অনেকটা চনমনে। আবার বিদিশা প্রসঙ্গ ফিরল রাত্রে, খাওয়া দাওয়ার পর। বুম বুম ঘুমিয়ে পড়েছে। ড্রেসিং টেবিলের সামনে বসে টান টান করে চুল বাঁধছিল মিতিন। খাটে চিৎপাত পার্থ ঘুমন্ত ফ্যানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা, কেসটা তুমি সলভ করলে কি করে বলো তো? মিতিন হাসি হাসি মুখে বলল, তুমি কি শুয়ে শুয়ে কেসটার কথা ভাবছো নাকি? ভাবছি তো। দীননাথ রুদ্রকে তুমি সন্দেহের তালিকায় আনলে কি করে? এটা বুঝলে তো তুমিই টিকটিকি হতে, আর আমি আরশোলা। মিতিন হাসতে হাসতে পার্থর পাশে এসে বসলো, হাতে নাইট ক্রিম, ঘষছে মুখে। পার্থর নাকে একটু ক্রিম লাগিয়ে দিয়ে বলল, দীননাথকে আমিও প্রথমে গোনায় ধরিনি মশাই। আমার প্রথম সাসপেক্ট কে ছিল তুমি তো জানোই। হ্যাঁ, 25 রুদ্র। রাইট। 25 সন্দেহ করার কারণও তোমায় বলেছিলাম। আপাত দৃষ্টিতে অনেক কিছুই 25 বিরুদ্ধে যায়। দীঘায় তার হঠাৎ অস্বাভাবিক আচরণ, দুম করে বিদিশার নামে 10 লাখ টাকার পলিসি করা, সদ্য বিবাহিত স্ত্রী টেনশনে ছটফট করছে, সেদিকে আদৌ লক্ষ্য না করা, অথচ সেই স্ত্রীর ব্ল্যাকমেলারকে 2-5 লাখ টাকা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়া, এর একটাকেও ঠিক স্বাভাবিক বলা যায় না। এমনকি রবির হাফিস হয়ে যাওয়াও 25 কারসাজি বলে মনে হয়। ঈর্ষায় উন্মাদ মানুষ কি না করতে পারে। বটেই তো, বউয়ের পিছনে ড্রাইভার লেলিয়ে দেওয়া অস্বাভাবিক নয়। বাই চান্স বউয়ের লাভ লেটার বক্স হাতে পেয়ে গিয়েও আরো হিংস্র হয়ে ওঠা বিচিত্র নয়। পার্থ কনুইয়ে ভর দিয়ে আছোয়া হলো। আমার কিন্তু প্রেমিকদের দিকেও সন্দেহ গিয়েছিল। সে তো তুমি বলেই দিয়েছিলে ওটা অর্কর কাজ। তার কারণও ছিল, লোকটা গাড়ির তলায় আধ ঘন্টা শুয়ে রইল, অথচ অর্ক তাকে তখন ধরারও চেষ্টা করলো না। আমি শিওর অর্ক তখন পাজেলড হয়ে গিয়েছিল। বেচারা ভালো মানুষ, ওরকম পরিস্থিতিতে তো কখনো পড়েনি। যদি ধরতে গিয়ে ফেল করে যায়, যদি প্রেমিকার কোনো নতুন বিপদ হয়। তাছাড়া লোকটা, আই মিন তপন, কেন ওভাবে অতক্ষণ শুয়ে রইল অর্কর হিসেবেই আসছিল না। যেমন তপনেরও হিসেবে আসেনি সত্যি সত্যি বিদিশা অর্ককে সঙ্গে এনেছে। শেষ পর্যন্ত অর্ক যখন মরিয়া ডাইভ দিল, তখনই মুশকিলটা হয়ে গেল। দুজনেই দুজনকে সামনাসামনি দেখে ফেলল। তপন বিজয় ঘাবড়ে ছিল, তবে সেই সময় বিদিশা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তপন ভেবেছিল ব্যাপারটা বুঝি ধামাচাপা পড়ে গেল। কিন্তু অর্ক তককে তককে ছিল। আকস্মিকভাবে তপনের সুলুক সন্ধানও পেয়ে গিয়েছিল সে। যখন তপনের সম্পর্কে অর্ক অনেকটা জেনে ফেলেছে, তখনই ব্যাপারটা তপনের নলেজে আসে। খুন হওয়ার আগে তপনে পাড়ায় গিয়েছিল অর্ক। তখনই তপন ঠিক করে অর্ককে সরিয়ে দেবে। অজয় খবর এনে দিয়েছে সেদিন সকাল থেকেই স্টেডিয়ামের আশেপাশে একটা সাদা অ্যাম্বাসেডর ঘোরাফেরা করছিল। অবশ্য প্রত্যক্ষদর্শীরা সঠিক বলতে পারেননি সন্ধেবেলা ওই অ্যাম্বাসেডরই অর্ককে হিট করেছে কিনা। যাই হোক, দুয়ে দুয়ে তো আর 5 হয় না।
সুতরাং আমরা ধরে নিতে পারি তপনই। অতি দুঃসাহসী হয়ে তপন সেদিনই বিদিশাকে আবার ফোনও করেছিল। পার্থ উঠে বসল, হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেট বার করছে। ধরালো না সিগারেট, ঘোরাচ্ছে আঙুলে। মিতিন বলল, শুনুন স্যার, অর্ক কেন? বিদিশার কোনো প্রেমিককেই আমি সন্দেহ করিনি। বিদিশা বারবার ভাস্করের দিকে আঙুল তোলা সত্ত্বেও না। তাহলে তাদের সঙ্গে দেখা করতে গেলে কেন? ছাই উড়িয়ে দেখতে চেয়েছিলাম মণিমুক্তর সন্ধান পাই কিনা। ভাস্করকে দেখে বুঝলাম লোকটি একটি অতি পগিয়া মাল। বিদিশাকে সে মন থেকে বহুকাল আগে ঝেঁটিয়ে বিদিত করেছেই, সে এখন যে মেয়ে দেখে তার হাত ধরে টানাটানি করতে চায়। রাজনীতির দৌলতে সে এখন দিব্যি করে কমে খাচ্ছে। পশ্চিমানের কাছেও তার কিছু ধান্দা আছে। ওসব পাকাচোরা ঝামেলায় জড়ানোর বান্দাই নয় সে। মাঝে সে অনেকদিন কলকাতার বাইরে ছিল, এই পয়েন্টটাও তার ফেভারে যায়। কিন্তু মিহিরের কেসটা আলাদা। সে গেরস্থ মানুষ, সদ্য বিয়ে থা করে সুখে আছে। তবে এর কাছ থেকেই মোক্ষম ইনফরমেশনটা জুটে গেল। আর সেই সূত্র ধরেই চিত্রভানুকে ধরে সোনাদা। পার্থ সিগারেটটা ধরাল। এ তো আমি জানি, কিন্তু দীননাথকে তুমি পিকচারে আনলে কি করে? মনের ভিতর অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মশাই। চিত্রভানুর কাছ থেকে জনৈক সোনাদার সন্ধান পেয়ে চমকেছিলাম বটে, কিন্তু ব্ল্যাকমেলিং এর ঘটনার সঙ্গে এই লোকটাকে ঠিক অ্যাসোসিয়েট করতে পারছিলাম না। কারণ তখনও আমার মন জুড়ে আছে উর্চিষ্মান। সোনাকে বছর 2 আগে ছাঁটাই করেছে উর্চিষ্মান। গত বছর জুলাই আগস্টে চিত্রভানুর সঙ্গে পরিচয় হয়েছে সোনার। পুজোর ঠিক পরে কেউ একজন গিয়ে চিত্রভানু সেজে মিহিরের কাছ থেকে বিদিশার প্রেমপত্র নিয়ে এল। তার মাস আড়াই পরে আকস্মিকভাবে উর্চিষ্মানের সঙ্গে বিয়ে ঠিক হলো বিদিশার। ব্ল্যাকমেলিং শুরু হলো বিয়ের 6 মাস পর। ব্ল্যাকমেলিং এর ফোন আসার আগের দিন অদ্ভুত এক চুরি হয়ে গেল নিলাম ঘরে। চোর প্রায় কিছুই নিল না, শুধু শুধু কিছু আলমারি ঘেটে গেল। তার মধ্যে একটা আবার ভাঙা পাতিল আলমারি। ব্যাপারগুলোকে ঠিকঠাক লিঙ্ক আপ করতে পারছিলাম না, অথচ মনে হচ্ছে প্রতিটি ঘটনার মধ্যেই কোথায় যেন একটা সুতোর যোগ আছে। মিহিরের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে আছি বিদিশা আর উর্চিষ্মানের বিয়ে হঠাৎ স্থির হয়নি। এটা রীতিমতো পূর্ব পরিকল্পিত। প্ল্যানটা কার? উর্চিষ্মানেরই? তাহলে প্রতিহিংসা থিওরিটা মিথ্যে হয়ে যায়। ধরে নিলাম দীননাথ সাদা সরল মানুষ, উর্চিষ্মানি আটঘাট বেঁধে বাবাকে দিয়ে বিয়ের ব্যাপারটা ঠিক করিয়েছিল। সেক্ষেত্রে কি দীননাথ পরে ঠাট্টা ছলে কথাটা বিদিশাকে বলতেন না? তাছাড়া মাত্র 10 লাখ টাকা পাওয়ার সম্ভাবনায় এমন দীর্ঘমেয়াদী একটা প্ল্যান? না, হিসেব মিলছে না। ভাবতে ভাবতে সেদিনই অবশ্য চোখ অনেকটা খুলে গেল। কি করে? ওই শার্ট। উর্চিষ্মান যদি গোটা ব্ল্যাকমেলিং এর ব্যাপারটা সাজিয়ে থাকে, সে কেন নিজের জামা কাপড়ের মধ্যে ওই শার্ট রাখতে যাবে? তাহলে রাখলো কে? বাড়িরই কেউ? পদ্মপাণি, মানদা, সুমতি কেন তারা রাখবে? অর্থপ্রাপ্তির আশা? কারো নির্দেশ? তখনই মনে পড়ল উর্চিষ্মানের জামা কাপড় ঘাটতে দীননাথই বিদিশাকে বলেছিলেন। তবে দীননাথই কি বিদিশাকে বিভ্রান্ত করার জন্য আবার আমি তোমার আনা স্টেটমেন্টগুলো নিয়ে বসলাম? কয়েকটা অসঙ্গতি আগেই চোখে পড়েছিল, এবার স্টাডি করে সেগুলো আরো স্পষ্ট হলো। সুমতি বলছে রবি মিসিং হওয়ার আগের দিন চলে গিয়েও আবার ফেরত এসেছিল বোনাস নিতে। বোনাস নাকি দীননাথের সঙ্গে অন্য প্রয়োজন ছিল? মানদার ইজাহার অনুযায়ী রবি বলতো বিদিশা এবারে আসার পর তার কপাল খুলে গেছে। কেন বলতো? শুধুই বিদিশার কাছ থেকে বকশিস পেত তাই? ধোঁয়া ধোঁয়া লাগছে। পদ্মপাণির বক্তব্য, ইদানিং বড় উদ্ধত হয়ে গিয়েছিল রবি। কোন জোরে? দীননাথের দিকে সন্দেহের তীরটা এবার সরতে লাগলো। সঙ্গে সঙ্গে এও বুঝতে পারছি দ্বিতীয় আর একজন লোকও আছে, যে গাড়ির তলায় শুয়েছিল, সাদা অ্যাম্বাসেডর নিয়ে ঘোরে, অর্ককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, যার শার্ট এসে গেছে উর্চিষ্মানির দেরাজে,
কাকে আড়াল করতে চাইছেন দীননাথ? সে কি ভাড়া করা লোক, নাকি সেই চক্রান্তের হোতা? আমার সিক্স সেন্স বলছিল চিত্রভানুর সোনাকেও একবার বাজিয়ে দেখা দরকার। পরদিন নিলাম ঘরে গিয়ে অর্চিষ্মানের কাছ থেকে ছাঁটাই হওয়া সকলেরই নাম ঠিকানা নিয়ে এলাম। ওই সময় স্ট্যাম্প পেপারের টুকরোটাও পেয়ে যাই। তারপর ছুটলাম বাড়ি বাড়ি, স্বর্ণেন্দু, হরিপ্রসাদ হয়ে তপন। বিকেলের মধ্যে ছবি মোটামুটি পরিষ্কার হয়ে গেল। তপন যে সোনা সেটাও। তপনের বাড়িতেই মোস্ট ভাইটাল জিনিসটা চোখে পড়ল, ইনসুলিনের ভাঙা অ্যাম্পিউল। সঙ্গে সঙ্গে আরো একটা ধাঁধার সমাধান পেয়ে গেলাম। পার্থ সিগারেট শেষ, আর একটা সিগারেট ধরালো। দুদিকে মাথা নেড়ে বলল, বুঝলাম না। তুমি কি গো, মনে নেই চিত্রভানু কি বলেছিল? সোনাদা মিষ্টি খাওয়ায়, কিন্তু নিজে খায় না। বিথিকানন্দী বললেন ইনসুলিন নেয় তার ছেলে, অর্থাৎ তপন এলিয়াস সোনা একজন অ্যাকিউট সুগার পেশেন্ট। এইসব রোগীদের হঠাৎ হঠাৎ হাইপোগ্লাইসেমিয়ার অ্যাটাক হয়, বিশেষত টেনশনের মুহূর্তে। সেটা কি জিনিস? ওই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া? ইয়েস, ব্লাড সুগার লেভেল সাডেনলি ফল করে সেন্সলেস হয়ে যায় রোগী। এতে আকস্মিক মৃত্যু ঘটাও বিচিত্র নয়। এরা সব সময় পকেটে চিনি রাখে, মুখে চিনি দিলেই সঙ্গে সঙ্গে চাঙ্গা। শুধু চাঙ্গা নয়, 100% ফিট। তখন এরা হাঁটতে পারে, দৌড়তে পারে, গাড়ি চালাতে পারে। গাড়ির নিচে তপনের এই অ্যাটাকটাই হয়েছিল। সে তো আর বর্ন ক্রিমিনাল নয়। সুস্থ হওয়ার পরও কনফিডেন্স পাচ্ছিল না, বেরোতে সময় নিচ্ছিল। এটা কিন্তু তোমার স্রেফ আন্দাজ। মোটেই না। পরশুদিন বিদিশার বাড়ি গিয়ে তপনের শার্ট আমি পরীক্ষা করেছি। ওতে চিনির দানা লেগেছিল। চোখে দেখা যায় না, ছেটে বুঝেছি। দেখলে না, ওই এটা কি আজ আবার? মিতিন হাত নেড়ে মুখের সামনে থেকে সিগারেটের ধোঁয়া সরালো। বিদিশার কাছ থেকে পরশু আরো কয়েকটা খবর পেলাম। দীননাথের উইল করার কথা, মামার বাড়ির সঙ্গে অর্চিষ্মানদের কোনো সম্পর্ক প্রায় না থাকার কথা। ভাই বোন, কারো গানের অত ঝোঁক নেই, অথচ বাবা গান পাগল। সব মিলিয়ে দীননাথকে নিয়ে মনে মনে গড়ে তোলা কাহিনীটা যেন পুরোপুরি একটা শেপ পাচ্ছিল। ছুটলাম অর্চনার বাড়ি। রবি পুষণের দেওয়া লোক। সেই ছুতো ধরে পুষণকে ব্ল্যাকমেলিং এর জড়িয়ে অর্চনাকে কষে ভয় দেখালাম। ব্যাস, চাপের মুখে অর্চনা পেট থেকে কথা বেরিয়ে এলো। বাবার অ্যাফেয়ারের কথা, বাবা অবৈধ সন্তানকে সম্পত্তির ভাগ দিতে পারেন সেই আশঙ্কার কথা। পুরনো উইলের চিন্তাটা তখনই মাথায় এসে যায়। সঙ্গে সঙ্গে কাহিনী কমপ্লিট। পার্থ মাথা দোলাচ্ছে। আচ্ছা, পুষণ অর্চনাকে তুমি আদৌ সন্দেহ করলে না, এটা কেন হলো? কে বললো করিনি? আমার লিস্টে সবাই ছিল, প্রভাকর, ভারতী, চিত্রভানুরাও। কিন্তু সোনা আর দীননাথকে এত হুড়মুড় করে পেয়ে গেলাম। মিতিন লম্বা হাই তুলল, আর মোড়া ভেঙে শুয়ে পড়েছে বিছানায়। বিড়বিড় করে বলল, বেচারা দীননাথ। বিদিশাকে উনি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছেন, অথচ এই কুকর্মে তাকে সমানে তাল দিয়ে যেতে হয়েছে। আননেসেসারি কত মিথ্যে বলতে হয়েছে জানো? তোমার দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী রবি মিসিং হওয়ার আগের দিন উনি রবিকে নিয়ে শ্যামবাজারে টেপ সারাতে গিয়েছিলেন। শ্যামবাজার মোড়ে চরকি মেরে সেই দোকানটাও আমি খুঁজে বার করেছি। বহুকাল ধরে সেখানে নিয়মিত যাতায়াত ছিল নামি অকশানিয়ার দীননাথ রুদ্রর। দোকানদারই বলেছে সত্যি ওখানে রেডিও, টেপ রেকর্ড প্লেয়ার সারাতেন দীননাথ। কিন্তু ওই বিশেষ দিনটিতে উনি সেখানে যাননি। আবার বৃহস্পতিবার দীননাথ অবলীলায় বলে দিলেন মঙ্গলবার নজরুল মঞ্চে ফাংশন শুনতে গিয়েছিলেন। আমি ছোট্ট টোপ দিলাম, আমজাদ আলী খাঁর বাজনা। ওর মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যাঁ, সেদিন নজরুল মঞ্চে আমজাদ আলী খাঁর প্রোগ্রামই ছিল না। সম্ভবত তিনি আন্দাজই করতে পারেননি আমি একজন গোয়েন্দা। দীননাথ আসলে যেতেন তপনদের বাড়ি। বিথিকা দেবীকে বুঝিয়ে টুঝিয়ে তপনকে থামানোর চেষ্টা করতেন। বকে যাওয়া অবৈধ সন্তানটিকেও তিনি বড় ভালোবাসতেন যে, আর এই ভালোবাসাই তাকে বাধ্য করেছে তপনের শার্টখানা অর্চিষ্মানে দেরাজে রেখে বিদিশাকে পুরোপুরি খুলিয়ে দিতে। ভয়েস রেকর্ডে আনা দেখে তিনি ভেতরে ভেতরে বিপদের গন্ধ পাচ্ছিলেন। যাই বলো, বেচারা তো তপনও।
পার্থ আলো নিভিয়ে শুয়ে পড়ল। আহারে, শেষ বাজিটা আর মারতে পারল না। এটা পেয়ে গেলে হয়তো চিরকালের মতো চুপ করে যেত। হয়তো। নিতিন চোখ বুঝল। তাই না 2 লাখ লাফিয়ে 5 লাখ হয়ে গিয়েছিল? কিন্তু লোভের তো শেষ নেই পার্থ। লোভ, লালসা, বাসনা, কামনা, কোনো কিছু থেকে মানুষের পালাবার পথ নেই। খানিকক্ষণ দুজনেই চুপ। অন্ধকার ঘরে শুধু ঘূর্ণায়মান পাখার শব্দ, যেন দীর্ঘশ্বাস বাজছে একটা। একটু পরে পার্থর গলা শোনা গেল। মোর লাস্ট কোয়েশ্চেন মিতু, বিদিশাকে তুমি সব কথা জানতে দিলে না কেন? উচ্চিষ্মানকেও বারণ করে দিলে। যে কারণে বিদিশার সব কথা উচ্চিষ্মানকে জানালাম না। বিদিশার প্রেমিকদের লিস্ট শুনে উচ্চিষ্মান কি করবে? শ্বশুরের কীর্তির কথা শুনেই বা কি মুখ খোলা হবে বিদিশার? এতে তো শুধু তিক্ততার সন্দেহই বাড়ে। তার মানে বলছো স্বামী স্ত্রীর মধ্যে কিছু গোপনীয়তা থাকা ভালো? কখনো কখনো ভালো বই কি, অন্তত যতক্ষণ পর্যন্ত সম্পর্কটা ভালো করে দানা না বাঁধে। ওরা যদি কখনো গভীরভাবে পরস্পরকে ভালোবাসতে পারে, নিজেরাই পরস্পরকে বলে দেবে সব কথা। পার্থ হাত বাড়িয়ে ছুঁল মিতিনকে। আমাদের মধ্যে কি কোনো গোপনীয়তা আছে মিতু? মিতিন হেসে ফেলল। আছে বই কি, এই মুহূর্তে একটা গোপনীয়তা তো আছেই। কি? কাল যখন অতবার করে বেড়াতে যাওয়ার কথা বলছিলাম, হ্যাঁ করে ঘুমিয়ে পড়লে। অথচ আজ সকালে আমি আলমারিতে একটা খাম পেয়েছি। খামে ট্রেনের টিকিট পুরীর, জার্নি ডেট 15 অক্টোবর, অর্থাৎ একাদশী। তুমি এটা আমার কাছে চেপে গেছো কেন? সারপ্রাইজ দেবো বলে। কবে কেটেছো? এই এই, নো টিকটিকি পোনা। পার্থ মিতিনের ঠোঁটে আঙুল চাপা দিল। তোমাকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখছি, পুরীতে গিয়ে কিন্তু নো গোয়েন্দাগিরি। কোনো উচ্চিষ্মান অর্কর পিছনে দৌড়ানো চলবে না। তুমিও কোনো বিদিশার পিছনে ছুটো না তাহলেই। কথাটা শেষ করতে পারল না মিতিন। ছেলেকে টপকে চলে এসেছে পার্থ, একেবারে নীরব করে দিয়েছে মিতিনকে। মাথার ওপর এখন আবার শুধু ঘুরন্ত পাখার শব্দ, তবে দীর্ঘশ্বাসটা নেই আর, কোথাও নেই। পালাবার পথ নিয়ে উপন্যাসটি এখানে শেষ হলো। আপনারা যারা শুনছিলেন জানাবেন কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকি। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। চ্যানেলকে সমৃদ্ধ করার জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার নতুন গল্প নিয়ে আসছি, সঙ্গে থাকবেন।